অলিক কল্পনা 0.2 ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত। বন্ধুরা, আপনাদের জন্য আবারও একটা নতুন ভৌতিক গল্প নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের আজকের গল্প মরণ কুয়া। গল্পটি লেখনে আছেন সুদর্শন, গল্প পাঠে পঙ্কজ সুব্রত। তাহলে চলুন আর দেরি না করে শোনা যাক আমাদের আজকের গল্প মরণ কুয়া। মরণ কুয়া। মরণ কুয়া। পূর্বাঞ্চলের এক বিস্তৃত গ্রাম, যার নাম ছিল পানারহাট। সময়টা গ্রীষ্মের শেষ দিক। টানা খরার পর নদী শুকিয়ে গেছে, পুকুর ফেটে চৌচির। গ্রামে এক ফোঁটা পানিও নেই। গাছগুলো বর্ণহীন, গরুগুলো কাঁদছে, আর মানুষ তারা শুধু আকাশের দিকে তাকিয়ে এক দয়াময়ের অপেক্ষা করছে। এই গ্রামের এক প্রান্তে পড়ে আছে পুরনো একটা কুয়ো। লোকে যাকে বলে মরণ কুয়ো। এক সময় সেটা ছিল এই গ্রামের জল সরবরাহের একমাত্র উৎস। কিন্তু 20 বছর আগে এক ভয়ানক ঘটনা ঘটে গেছে এই গ্রামে। এক কিশোরী, সে কুয়ায় পড়ে মারা গেছে। তারপর থেকে এই গ্রামে এসে গেছে অনেক অনেক মহামারী, তার সাথে খরা। এই গ্রামের মানুষজন খুব কষ্টে দিনকাল কাটাচ্ছিলেন। এমন সময় এই গ্রামে নতুন একজন শিক্ষক আসেন। ওনার নাম রতনবাবু, যিনি কিনা বদলি হয়ে পানারহাট স্কুলে ভর্তি হয়েছেন, এবং তিনি থাকার জন্য এই গ্রামটাই বেছে নিয়েছেন, কারণ এই গ্রামের মধ্যেই সেই স্কুলটা। তিনি বড় বাস্তববাদী মানুষ। তিনি ভৌতিক গল্প বা অলৌকিক কোনো কিছুকেই বিশ্বাস করেন না। তিনি এই গ্রামের জলের দুর্দশা দেখে তিনি গ্রামবাসীদের জিজ্ঞেস করলেন, তোমরা যদি এত জলের অসুবিধাতে আছো, তাহলে গ্রামের মধ্যে একটা কুয়ো খুঁদলেই তো পারো। তখন গ্রামের মানুষজন বলে, এই গ্রামে আমরা অনেকবার তা করার চেষ্টা করেছি, কিন্তু আমরা অক্ষম। তাতে আমরা কখনো সফল হতে পারিনি, কারণ কোনো এক অলৌকিক শক্তি আমাদের এই কাজটা করতে দেয় না। আমরা যখনই কুয়ো খুঁড়তে যাই, তখনই এই কুয়োর মধ্যে কাউকে না কাউকে সে ফেলে দেয়, এবং সেখানেই তার মৃত্যু হয়ে যায়। তাই আমাদের মধ্যে কেউ কুয়ো খোঁড়ার সাহস নেই। কি সব আজগবি কথা বলছেন আপনারা? এসব আবার হয় নাকি? আচ্ছা, ঠিক আছে, আমি আপনাদের ভ্রমটা ভেঙে দেব। আমি নিজে দাঁড়িয়ে থেকে কুয়োটা বানিয়ে দেব, এবং আমিও দেখব আমাকে কোন অলৌকিক শক্তি আটকায়। ঠিক পরের দিনই রতনবাবু গ্রামবাসীদের নিয়ে কুয়ো খোঁড়ার কাজে লেগে যান, এবং তিনি সমস্ত জিনিস রক্ষণাবেক্ষণ এবং দেখাশোনা করছিলেন। সেদিন গ্রামবাসীরা সবাই মিলে কুয়োটা খুঁড়তে শুরু করে, এবং প্রায় অনেকটা জায়গায় কুয়োটা খোঁড়া হয়ে যায়। বিকেল হয়ে যাওয়ার পর রতনবাবু সবাইকে বলেন, ঠিক আছে, এবার আপনারা উঠে আসুন, কাজটা কাল সম্পূর্ণ করব। আজ বিকেল হয়ে গেছে, চলে আসুন আপনারা। রতনবাবুর কথা শুনে সবাই উঠে আসে, এবং সবাই যে যার বাড়িতে চলে যায়। রতনবাবুও ওনার ঘরে চলে যান। উনি একা মানুষ, তাই নিজের রান্নাবাড়া নিজেরই করতে হয়। সারাদিন গ্রামবাসীদের সাথে কাজ করার পর উনি ঘরে গিয়ে রান্না বসান, এবং রান্না শেষ করেই খাওয়া দাওয়া সেরে নেন। সারাদিনের ক্লান্তি ওনার শরীরে দেখাই যাচ্ছিল। খাওয়া দাওয়া শেষ করে বিছনায় পড়তেই রতনবাবুর ঘুম লেগে যায়। তবে এই ঘুম খুব দীর্ঘস্থায়ী হয় না। প্রায় 1 ঘন্টার মধ্যেই ওনার ঘুমটা ভেঙে যায়। অবশ্য ওনার ঘুম ভাঙার পিছনে একটা কারণও ছিল। সেটা হচ্ছে বাইরে থেকে আসা এক শব্দ, এক তীব্র শব্দ,
যা কানের মধ্যে খুব জোরে করে বাজছিল। শব্দটা শুনে রতনবাবু আর ঘরে থাকতে পারেননি, কারণ শব্দটা ছিল একটা বাচ্চার। সেই বাচ্চাটা খুব জোরে জোরে কান্না করছিল, আর কান্নাটা সেই কুয়োর পাশ থেকেই আসছিল যেখানে তারা সারাদিন কাজ করেছিলেন। এই শব্দটা শুনে উনি খুব চিন্তা পড়ে যান। কার বাচ্চা এত রাত্রিতে কান্না করছে? আর কান্নাটা শুনে মনে হচ্ছে এই কান্নাটা কুয়োর পাশ থেকেই আসছে। কিন্তু কার বাচ্চা হতে পারে যে এত রাত্রিতে কুয়োর পাশে কান্না করছে? ঠিক আমি বুঝতে পারছি না এটা কার বাচ্চা হতে পারে। না, এবার আমাকে বাইরে গিয়ে দেখা উচিত। হতে পারে বাচ্চাটা কোনো বিপদে পড়েছে, আমাকে গিয়ে একবার দেখা উচিত। রতনবাবু তাড়াহুড়ো করে ঘরের দরজা খোলেন এবং তিনি বেরিয়ে যান সেই শব্দের দিকে। সেই শব্দকে অনুসরণ করতে করতে নতুন খোদাই করা সেই কুয়োর পাশে গিয়ে তিনি উপস্থিত। তবে উনি কুয়ার পাশে যেতেই সেই শব্দটা কোথা থেকে উধাও হয়ে গেছে। তখন তিনি অবাক হলেন। আরে, এতক্ষণ তো শব্দটা এই জায়গা থেকে আসছিল, তাহলে এই শব্দটা কোথায় চলে গেল? এই শব্দটা কোথাও উধাও হয়ে গেল, আমি তো কিছুই বুঝতে পারছি না। তিনি এদিক ওদিক চারিদিকেই টর্চের আলো ফেলে দেখেন, কিন্তু এই নিস্তব্ধ গ্রামের কোথাও কোনো বাচ্চা নেই যে শব্দ করবে। তিনি বড্ড অবাক হলেন। তারপর তিনি এটাকে একটা কানের ভ্রম বলে চালিয়ে দিলেন এবং সেখান থেকে উনি আবার ঘরে চলে আসলেন। ঘরে এসে বিছনায় উঠতে যাবেন, ঠিক এই সময় আবারও একই শব্দ তিনি শুনতে পেলেন। এই শব্দটা তিনি আবারও কান পেতে শুনেন। কি শব্দ বারবার আমার কানে এসে ভাসছে? শব্দটা কি আদৌ সত্যি না অন্য কিছু? আরে, এখন মাত্র সেই জায়গাতে গেলাম, কিন্তু কোনো শব্দ পেলাম না, আর এখন আবার সেই বাচ্চার কান্নার শব্দ পাচ্ছি। আমি কিছু বুঝতে পারলাম না। না, আমাকে এবার ভালো করে গিয়ে দেখতে হবে এটা কিসের শব্দ। কেউ কি আমার সাথে কোনো ঠাট্টা তামাশা করছে? এই বলে রতনবাবু ওনার বড় টর্চটা হাতে নিলেন এবং সাথে একটা লাঠিও নিলেন। এই নিয়ে উনি ঘর থেকে বেরিয়ে গেলেন, আবার সেই শব্দটাকে অনুসরণ করে। তবে এই শব্দটা আবারও তীব্র থেকে তীব্র হয়ে যাচ্ছিল। তবে উনি সেই কুয়োর পাশে যেতেই শব্দটা কোথাও উধাও হয়ে গেল। আরে, এই মাত্র শব্দটা শুনলাম, কিন্তু আমি আসা মাত্রই শব্দটা বন্ধ হয়ে গেল। এটা কি হচ্ছে আমার সাথে? কে কে আমার সাথে এভাবে মজা করছিস? এটা কিন্তু ভালো হবে না। যে কেউ হোক না কেন, আমার সামনে চলে আয়, নইলে তোর জন্য অনেক খারাপ হবে। আমার সামনে চলে আয় বলছি। রতনবাবু মনে মনে ভাবছিলেন এটা গ্রামের কোনো একজন লোকের কাজ হবে। সে চায় না এই গ্রামে কুয়ো খোদা হোক, কারণ কুয়ো খোদা হয়ে গেলে এই গ্রামের তৃষ্ণা এবং জলের অভাব সব কিছুই মিটে যাবে। তাই তিনি হুঙ্কার জানিয়ে গ্রামের সেই খারাপ ব্যক্তিকে ডাকছিলেন। তবে তিনি কি জানতেন এখানে একটা অলৌকিক আত্মাও রয়েছে যে এই কাজটাকে করতে দিচ্ছে না। উনি কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে চেঁচামেচি করে কাউকে না পেয়ে আবারও নিজের ঘরের দিকে রওনা দেন। ঠিক সেই মুহূর্তেই একটা শব্দ ভেসে আসে। শব্দটা শুনেই রতনবাবু জায়গাতে দাঁড়িয়ে যান। এবার ওনার পিছনেই বাজছিল সেই শব্দটা, এবং তিনি ধীরে ধীরে মাথাটা ঘোরান এবং মাথা ঘুরিয়েই দেখতে পান একটা ছোট্ট বাচ্চা কুয়ার ধারে বসে আছে এবং সেখানে বসে বসে সে ভয়ঙ্করভাবেই কান্না করছে এবং তার সমস্ত শরীর থেকে জল পড়ছে। কে তুই? কি করছিস এই কুয়োর পাশে বসে বসে? আমি লতা। আমি এখানে বসে বসে জল খাচ্ছি আর আমি খেলা করছি।
তখন রতনবাবু একেবারে সন্দেহের চোখে সেই বাচ্চাকে জিজ্ঞেস করলেন, তুমি কার মেয়ে যে এত রাত্রিতে এই কুয়োর পাশে বসে বসে খেলা করছো? তোমার মা বাবা কোথায়? তারা কি ঘরে নেই? না কাকা, আমার এই সংসারে কেউ নেই। কেউ নেই মানে? তাহলে তুমি এখানে কি করছো? তুমি কার সাথে থাকো? আমি একাই থাকি কাকা। আমার শুরুও নেই আর শেষও নেই। আমি এখানে একা একা বসে আছি এক অতৃপ্ত আশায়। কাকা, আপনি কি আমাকে একটু জল পান করাবেন? আমার অনেক তৃষ্ণা পেয়েছে। কাকা, আপনার এই নতুন কুয়ো থেকে আমাকে একটু জল তুলে খাওয়াবেন? তখন রতনবাবু বিশেষ চিন্তায় পড়ে যান। এত রাত্রিতে একটা বাচ্চা মেয়ে এখানে বসে আছে এবং সে তার কাছে জল চাইছে। এটা কিরূপ বিষয়? এত রাত্রিতে কারই বা বাচ্চা এই কুয়োর পাশে বসে জল চাইছে? এটা কি আদৌ বাচ্চা না অন্য কিছু? এইসব চিন্তা রতনবাবুর মনে ঘুরপাক খেতে থাকে। তারপর রতনবাবু ভাবেন, হয়তো গ্রামেরই কোনো বাচ্চা যে খুব চঞ্চল, তাই সে এখানে চলে এসেছে। তাই তিনি ধীরে ধীরে তার কাছে যান এবং সেই কুয়োর পাশে গিয়ে তিনি চমকে যান। অর্ধ খোদাই করা সেই কুয়োটা এবার জলে পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? যে কুয়োটা গ্রামের সমস্ত মানুষেরা মিলে সম্পূর্ণ করতে পারেনি, সেই কুয়োর মধ্যে হঠাৎ কিভাবে এত জল আসলো? বড়ই অদ্ভুত ব্যাপার। তবে তার মনে একদিকে খুশিও লাগছিল। যাই হোক, এই গ্রামের মানুষদের দুঃখ দুর্দশা শেষ হলো। অবশেষে তারা জল পান করতে হবে। কমপক্ষে তারা জল পান তো করতে পারবে। কাকা, ওই দেখো, ওইখানে রাখা আছে একটা বালতি। ওই বালতি দিয়ে একটু আমাকে জল তুলে খাওয়াও। রতনবাবুর মনে অনেক খুশি। তিনি ভালো খারাপ কি হচ্ছে সেটা কোনো বুঝার মানসিকতায় নেই, কারণ তার প্রচেষ্টা সফল হয়েছে। তিনি সফল হয়েছেন এই গ্রামের মধ্যে কুয়ো খুদে জল তোলার। তিনি সেই বাচ্চা মেয়েটির কথা মতো দৌড়ে একটা বালতি নিয়ে যান এবং সেই কুয়ো থেকে জল তুলতে যান। তিনি কুয়ো থেকে জল তুলতে যাবেন, ঠিক সেই মুহূর্তেই এক বিভৎস চেহারা ভেসে ওঠে সেই কুয়োর জলের মধ্যে। তবে এই চেহারাটা আর কারণ নয়, এই কুয়োর পাশে বসে থাকা সেই ছোট্ট মেয়েটার, যে কুয়োর ভিতর থেকে তাকে ডাকছে। কাকা, এখানে আসো। এই জায়গায় জলটা একটু পরিষ্কার আছে। এখানে এসো কাকা। এই মেয়েটির কথার সাথে সাথে কুয়োর জলও এবার পরিবর্তন হতে শুরু করে। নীল বর্ণের কুয়োর জল এবার রক্তবর্ণ হয়ে উঠেছে এবং সেই রক্তবর্ণ জলের উপর বসে আছে সেই ছোট্ট মেয়েটা। এখন রতনবাবু বুঝে যান এটা কোনো সাধারণ বাচ্চা নয়, এর জন্যই এই গ্রামে কুয়ো খোদা নিষেধ। রতনবাবু বুঝতে পারেন তার খবল থেকে সে আর রক্ষা পাবে না। তাই তিনি চিৎকার করে দৌড়ে পালাবার চেষ্টা করেন, কিন্তু বালতিতে বাঁধা সেই দড়িটা তার হাত পা জড়িয়ে নেয় এবং তাকে টানতে টানতে সেই কুয়োর মধ্যে নিয়ে যায়। এবং রতনবাবু শেষবারের মতো চিৎকার করে বলে ওঠেন, তোমরা কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে! আ! এরপর সব কিছু নিস্তব্ধ হয়ে যায়। পরদিন সকালবেলা গ্রামবাসীরা যখন সবাই আবারও আসে সেই কুয়ো খোদার কাজে, তখন তারা এক চিৎকার করে ওঠে, অভিশাপ, অভিশাপ! সেই অভিশাপ আজও মাস্টার ওকে ছাড়লো না। গ্রামবাসীরা দেখতে পায় সেই অর্ধ খোদাই করা কুয়োর মধ্যে পড়ে আছে রতন বাবুর দেহটা, যার মধ্যে প্রাণ নেই। গ্রামবাসীরা বুঝতে পারে সেই অভিশাপ তাকেও শেষ করে দিয়েছে।
কারণ এই গ্রামে কুয়ো ক্ষুধা নিষেধ। কারণ এই গ্রামের মধ্যে একটাই কুয়ো থাকবে, যার নাম মরণ কুয়ো। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প মরণ কুয়ো। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও কোনো ঝমঝমাটে ভৌতিক গল্পে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।